নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাজ্য সরকারের স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত। চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকদের নিযুক্তিপত্র প্রদান। মঙ্গলবার মাঝরাতে ভাঙ্গারপাড় হারাং নদী সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন গোটা অঞ্চল। বিকল্প ব্যবস্থার উদ্যোগ প্রশাসনের। পুলিশি প্রহরায় চলছে নৌকায় পারাপার। রামকৃষ্ণনগরের বরগড় গ্রামে কংগ্রেস নেতার পুকুর থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ। চাঞ্চল্য। এবারে বিস্তারিত খবর। রাজ্য সরকারের স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত। চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকদের নিযুক্তিপত্র প্রদান। রাজ্য সরকারের স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আজ বুধবার জিএমসিএইচ অডিটোরিয়ামে 400 চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিককে নিযুক্তিপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়োগপত্র তুলে দেন। এদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 4 বছরে 1,20,359টি দুর্নীতিমুক্ত সরকারি চাকরি প্রদান সত্যি এক অনন্য শান্তি। এছাড়াও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি আমাদের প্রধান অগ্রাধিকার বলেও জানান মুখ্যমন্ত্রী। আজ 400 জন চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়োগপত্র বিতরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের প্রচেষ্টাকে নতুন করে গতিশীল করার চেষ্টা করা হয়েছে। আজ নিযুক্তিপ্রাপ্ত কর্মকর্তাদের সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি তাঁরা লক্ষ লক্ষ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা প্রদান এবং আকাঙ্ক্ষা পূরণ করবেন বলেন মুখ্যমন্ত্রী। একটি বিশেষ অর্জন হলো সাম্প্রতিক বছরগুলিতে স্বাস্থ্য খাতে শক্তিশালী হস্তক্ষেপের মাধ্যমে মাতৃমৃত্যু এবং নবজাতকের মৃত্যুর হার দ্রুত হ্রাস নিশ্চিত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী এক প্রতিক্রিয়ায় জানান, বেসরকারি নার্সিং হোমগুলির বিরুদ্ধে কঠোর হবে সরকার। তিনি বলেন, অর্থ পরিশোধে অক্ষমতায় মৃতদেহ বা রোগীদের আটকে রাখতে পারবে না নার্সিং হোম কর্তৃপক্ষ। রোগী এবং পরিবারের সহায়তার জন্য হেল্পলাইনের ব্যবস্থার কথাও জানান মুখ্যমন্ত্রী। হেল্পলাইনে ফোন করলে পুলিশ নার্সিং হোম থেকে রোগীকে উদ্ধার করবে। মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভা শীঘ্রই এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। Today we have appointed 400 doctors at a go. For a state like Assam, appointment of 400 doctors in a day, it is a huge achievement. This has become possible because of our rapid expansion in medical education sector. We are drawing lot of doctors instead of private sector. They are joining in government. These are very healthy sign. I'd like to congratulate all the doctors for exercising option of joining in the government. মঙ্গলবার মাঝরাতে ভাঙ্গারপাড় হারাং নদী সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন গোটা অঞ্চল। বিকল্প ব্যবস্থার উদ্যোগ প্রশাসনের। পুলিশি প্রহরায় চলছে নৌকায় পারাপার। ভাঙ্গারপাড়ের হারাং নদীর উপরে সেতু ভেঙে পড়ল। সিন্ডিকেট চক্রে দৌড়াতে সামগ্রী বোঝাই লরি নিয়ে ভেঙে পড়ল সেতুটি। মঙ্গলবার গভীর রাতে শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড়ে পাকা সেতুটি 2টি অধিক সামগ্রী বোঝাই লরি নিয়ে ভেঙে যায়। সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে 40 টনের উপরে গাড়ি পারাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল, সেখানে প্রতি রাতে গাড়ি প্রতি 5 থেকে 10 হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে 70 থেকে 80 টন শো লরি পার হচ্ছিল এই সেতুর উপর দিয়ে। আর এতে সেতুর এমন হাল হবে তা আগে থেকেই আশঙ্কা ছিল বিভিন্ন মহল। শেষ পর্যন্ত তাই ঘটল। 2টি ওভারলোডেড লরি একসঙ্গে পার হওয়ার সময় ভেঙে পড়ে শিলচর কালাইন সড়কের গুরুত্বপূর্ণ সংযোগকারী হারাং সেতুটি। দুর্ঘটনার জেরে যাতায়াত ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। 2টি লরি নিয়ে ভেঙে গেল ভাঙ্গারপাড়ে হারাং সেতু। জনমনে ক্ষোভ, স্থানীয় সূত্রে জানা গেছে। লেবার উপর আছে তার জিগাবরা না না ওই যে লেবার আছে যারা জিগাবরা ওদিকে সামনে সামনে তুমি সামনে আসো।
রামকৃষ্ণনগরে কংগ্রেস নেতার পুকুর থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। রামকৃষ্ণনগর সমজেলার সনবিল এলাকার বড়গুল গ্রামে একটি বাড়ির পুকুর থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ। বুধবার সকালে পূর্ত সড়কের পাশে থাকা স্থানীয় কংগ্রেস নেতা বুদ্ধ দাসের পুকুর থেকে উদ্ধার হয় অপরিচিত ব্যক্তির মৃতদেহ। পথচারীদের প্রথমে নজরে পড়ে মৃতদেহটি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমতে থাকে। এদিকে খবর পেয়ে ছুটে আসেন রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথ। ছুটে আসেন চক্র আধিকারিক সৌভিক দত্ত। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের পরিচয় ও মৃত্যুর কারণ বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের বুদ্ধ দাসের বাড়ির ফিশারিতে আনুমানিক সকাল 8টা 9:30 নাগাদ স্থানীয় লোক বাপ্পন নমশূদ্র উনি দেখতে পান যে ফিশারির মধ্যে একটা ডেড বডি। তখন স্থানীয় লোকদের গন্ধ বা ডেড বডিটা বাসিয়া উঠছে। দেখার পরে এখানে স্থানীয় লোকরা জড়ো হয়েছেন, আমারও খবর দিয়েছেন। আমি আইসি, আবার পরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। এখন আমাদের সার্কেল অফিসার রামকৃষ্ণনগর তাইনের লগে যোগাযোগ করছি, তাইনও আইসেন। ডেড বডিটা রিকভারি করা হইব, কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত জানতে পারি না এরকম কোনো মিসিং কোনো আসেনি। আমরা এই অঞ্চলে আমরা বহুত খবর নিছি, আমাদের এই অঞ্চলের কোনো মিসিং কোনো নাই। আর যেহেতু আমরা যেটা অনুমান করলাম আমাদের দেবদারে রবিবারে পার্ক আছে, এখানে খুব ভিড় হয়, সম্ভবত লোকটা বাইরে রইতে পারে। এখন ডেড বডি উঠানোর পরে তার কাছে যদি কোনো আইডি প্রুফ পাওয়া যায়, আইডি প্রুফ পাওয়ার পরে বোঝা যাইব যে কোন জায়গার। এখন পর্যন্ত আমরা কোনো শনাক্ত করতাম পারি না। ডেড বডি এখনো জলের মধ্যে আছে, তাদের উঠানোর পরে বোঝা যাইব। এখনো আমরা কিছু বুঝি না যে ডেড বডি কোন জায়গায়, কিন্তু আমরা অনুমানিক করলাম যে নিশ্চয়ই মানে বাইরে রইব, লোকাল কেউ না। লোকাল যদি এরকম হইতো আমরা খবর পাইলাম মনে আর কি। মেবি হইতেও পারে অনেকে খর যে এরকম এখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, যেহেতু এখানে ইউটার্ন আপনি দেখলা বাইক লিয়া যদি খুব স্পিডে আয়, বাইক লিয়াও যদি পড়তে পারে। কারণ একটা জিনিস দেখা যাইতেছে যে ডেড বডিটা আমরা দেখলাম যেটা পায়ের যে হাওয়াই চপ্পল, তাই না, দুয়ে পায়ে কিন্তু এখন মধ্যে হাওয়াই চপ্পল লাগানো, হয়তো বা বাইক লিয়া পড়তেও পারে, এরকম হইতে পারে। এটা এখনো বোঝা যায় না। এখানে তদন্ত করা হইব, যদি বাইক পাওয়া যায় তো বোঝা যাবো বাইক লিয়া পড়ছে, কিন্তু এখন মধ্যে আমরা কিছু বুঝি না। বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে স্বামী ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মামলা, নির্বিকার পুলিশের বিরুদ্ধে প্রশ্ন। গত 4 মাস আগে উধারবন্দ পানগ্রামের 3য় খণ্ডে থাকা অসহায় মিনারা বেগম লস্করের ঘর স্বামী শফিক উদ্দিন লস্কর সহ আরো কয়েকজন দুষ্কৃতীরা মিলে জ্বালিয়ে দেয়। বর্তমানে মিনারা বেগম 3 সন্তানকে নিয়ে ইটখলা ঘুনিয়ালায় একটি ভাড়া বাড়িতে রয়েছেন। বিষয়টি নিয়ে উধারবন্দ থানায় স্বামী শফিক উদ্দিন লস্কর ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেও উধারবন্দ পুলিশ আজও অভিযুক্তদের ধরেনি। অথচ শফিক উদ্দিন ও তার সহযোগীরা খোলা আকাশের নিচে বহাল তবিয়তে ঘোরাফেরা করে যাচ্ছেন কিসের মদতে? এমনটাই বললেন অসহায় মিনারা বেগম ও তার মেয়ে। মিনারা আরও বলেন, এখন শফিক উদ্দিন জমি দখলের উদ্দেশ্যে তাকে ও 2 সন্তানকে হত্যা পরিকল্পনা করে যাচ্ছেন ভাড়াটে গুন্ডাদের দ্বারা। এই কারণে ছেলে ও মেয়েরা ঘর থেকে বেরোতে প্রাণনাশের ভয় করছে। এমতাবস্থায় সংবাদ মাধ্যমের সাহায্যে অসহায় মিনারা ও তার সন্তানেরা কাছাড় জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত বিচারের দাবি করেন। আমরা কিছুদিন আগে আমরা ঘর বানায় বাড়ি লইয়া গেছি, গিয়া দেখি বেজান মানুষ আমরা জমি লাগাই দিচ্ছে। আমরা বিল লইছিলাম একদিন রাইট, আমরা বড় হান্ডা রোজার আগে বাত আমরা পড়াশোনা করিয়া পিছে দিকে গীতা দেখে আগুন লাগতেছে, বেজান বড় আগুন লাগার চেষ্টা বড় লাগানির পরে আমরা দৌড়াইয়া বাড়িছি। বেজান মানুষ আইসে, আইয়া ওটা ফোন করিয়া ফায়ার থেকে আইসে আগুন লেগেছে। বাদে আমরা থানার গেছি, দেওয়ার বাদে আমরা মা কেস লেখাই দিছো। দেওয়ার বাদে থানায় রাখছে কেস, রাখার বাদে আমরা আইসে শিলচর গনিয়ালাদবার আইসি। আওয়ার বাদে এখন স্কুল ভর্তি হয়েছি, কদিন গেছে থানা কোনো লড়িছে না, আমরা আসামিও ধরছে না। 4 মাস হয়েছে আর তোর জ্বালানির আমরা কোনো সবুজ পাইছি না, আসামি ধরে না। তারপরে আমরা স্কুলে যেতে পারি না, কোনো বাইরে যেতে পারি না, টিউশন যেতে পারি না। আমরা আগুলো করে অন্য আইয়া গনি এলাকা আমরা জানটা চাইতে পারি। আর আমরা কই দিতাম, থানাও লড়ে না,
কোনো লড়ে না, পঞ্চায়েত লড়ে না, কিছু আমরা কথা শুনি না, মানে আমরা লাওয়ারিস হয়ে গেছি। কিতার লাগে গড়টা জ্বালাই দিয়েছে তার কাছে যেতাম, আমরা শুনলাম না বিচার পাইতাম, আমরা আসামি দৌড়া খাইতো, আসামি যদি বাইরে থাকে স্যার আমরা কিন্তু দৌড়াই দৌড়াই দিয়া রাত থানা তুতারবন থানায় আমরা কোনো রিপ্লাই দেয় না। এর বাদে আমি বারবার নোটিশ পাঠাইয়া, বারবার মানে ওয়ারেন্ট পাঠাইয়া, মানে আসামি ধরা খায় না, আসামির লগে যোগাযোগ আছে থানা, কোনো সারা দেনা কুটাইয়া দাবাইয়া আমরা একবার করে দেখ বারবার কেউ এফআইআর লইয়া ওলা কয় আমরা আর বাঁচিতাম কেন, কই যেতাম স্যার। এটার কারণে তোমরা কি উদাহরণ দিয়ে শিলচরাই আমরা শিলচর আইছি মানুষের আওতায় আইয়া স্যার, এখন আমরা আসি তো মানুষের আওতায় তাকিয়া স্যার পারিয়ার না। আজ গত 3-4 দিন আগে টাকা 25,000 ঘুরাইয়া 20,000 টাকা দিছে, 3টা মানে জ্বরে সিআইডি রে 3টা কইছে আমরা দেখছি আলু গুদামো আলু বাসের বেটিয়া কাম করে কইয়া গিয়া তারা 3টায় মানে 20,000 লইছে, 5,000 ছাড়িছে। ওরকম করার সারা বাচ্চাই এখন ডরাইয়া স্কুল মানে যাওয়া বন্ধ করে দিছে। আজকে পরীক্ষা স্যার তো মানে যেবার কোনো উপায় নাই, আমরা রাস্তার বাড়িবার কোনো উপায় নাই, বাজার বন্ধ হয়ে গেছে। তুমি এখন ফের কাছে বিচার চাইছো? এখন আমি বিচার চাই এসপি স্যারের কাছে, আমার আর যেবার জায়গা নাই। মানে কি কারণে আগুনটা লাগাইছে? সম্পত্তির লাগেনি? সম্পত্তি এর মানে বাচ্চাই মারিলেই তো খুরাকি দিত না, সম্পত্তি ওখান দাবি তো মানে আমি একটু মা জায়গা লইছি স্যার, তা কাগজে করছি না, আমি কিছু পয়সা দিয়া হয়ে আমার বাচ্চাই দিয়ে সারা ভাইয়া আমি থাকি ওখানেও জ্বালাই দিছে, ওখানেও আমার থাকবার দেন না, বাচ্চান পাড়ার বাড়িলে যে কোনো মানুষ লাগাইয়া টাকা খাওয়াইয়া বাচ্চান মারা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট সংগঠিত হতে চলেছে। নয়া শ্রম কোডের নামে শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করার বিরুদ্ধে এবং কৃষকের ফসলের সঠিক মূল্যের আইনি অধিকারের দাবি সহ 17 দফা দাবিতে দেশব্যাপী এই ধর্মঘট হতে চলেছে। কাছাড় জেলাতেও এ ব্যাপারে পূর্ণ প্রস্তুতি চলছে। বিগত 5 জুন শিলচর শহীদ ভবনে 9টি সংগঠনের যৌথ সভায় বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয়। 17 দফা দাবি মূলত, তার মধ্যে মুখ্য দাবি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে ট্রেড ইউনিয়ন আইন সংশোধন করে 4টা কোডে শ্রমিকদের অধিকারকে সীমাবদ্ধ করার চেষ্টা করেছে, যার ফলে শ্রমিকরা তাদের ট্রেড ইউনিয়নের সমস্ত অধিকার হারাবেন। 8 ঘন্টার কাজকে 12 ঘন্টার কাজ করা হবে এবং সমস্ত রকমের আইনি যে অধিকার তাদের ছিল সেই আইনি অধিকার হরণ করবে। রাজ্য সরকার বর্তমানে সেই ব্যবস্থা করছে, আসামে এই ব্যবস্থাটাকে প্রবর্তন করা, এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সিআইটিউ থেকে এই ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং আমরা গত 5 তারিখে শিলচরে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং কৃষক সংগঠনগুলি যৌথভাবে সভা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 9 জুলাই সারা কাছাড় জেলায় সমস্ত অফিস আদালত যানবাহন সমস্ত কিছু বন্ধ রেখে আমরা ধর্মঘটে সামিল হব এবং এই ধর্মঘটকে আমরা সর্বাত্মকভাবে সফল করে তুলব। আমি সিআইটিউর পক্ষ থেকে এবং এখানকার সমস্ত ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠনের যৌথ যে কমিটি, সেই কমিটির পক্ষ থেকে আমি সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, শিলচর তথা কাছাড় তথা বরাক উপত্যকার সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি 9 জুলাইয়ের এই সর্বাত্মক ধর্মঘটকে সফল করে তোলার জন্য এবং সাধারণ মানুষ, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী এবং আপামর গণতান্ত্রিক জনগণের যে নৈতিক অধিকার, যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার সুরক্ষার জন্য সরকারের নীতির তীব্র প্রতিবাদে সামিল হয়ে এই ধর্মঘটকে সম্পূর্ণভাবে সফল করে তুলুন, এই আহ্বান আমরা জানাচ্ছি। ধন্যবাদ। শিলচরের শারদামণি স্টোর্সের স্বত্বাধিকারী আশিস কুমার রায় প্রয়াত, শোকের ছায়া পরিচিত মহলে। শিলচর সেন্ট্রাল রোডের বস্ত্র প্রতিষ্ঠান শারদামণি স্টোর্সের স্বত্বাধিকারী তথা পাবলিক স্কুল রোডের বাসিন্দা আশিস কুমার রায় আর নেই। মঙ্গলবার রাত 2:15 শিলচরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 64 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলচরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে বুধবার তার মৃতদেহ নিয়ে পাবলিক স্কুল রোডের বাসভবন থেকে সেন্ট্রাল রোডে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যবসায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে শিলচর শ্মশানে এনে শেষকৃত্য সম্পন্ন হয় আশিস কুমার রায়ের। তার মৃত্যুতে ব্যবসায়ী সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে উনি যুক্ত ছিলেন প্রথম থেকেই। আর ওনার আশিস রায় আজকে ভোর 2:15 উনি মারা গিয়েছেন। তো আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিশেষ করে সেন্ট্রাল রোড থেকে নাজিরপট্টি অবধি আমরা সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি আমরা দোকানপাট বন্ধ করার আমরা প্রস্তাব রেখেছি। এছাড়া উনি আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত থাকার সুবাদে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমরা ওনাকে পেয়েছি। উনি আমাদেরকে দীর্ঘদিন আমাদের পাশে থেকে আমাদের সংস্থার বিভিন্ন ধরনের সামাজিক কাজে উনি আমাদের সঙ্গে ছিলেন। প্রখ্যাত ব্যবসায়ী সারদামণি স্টোরের স্বত্বাধিকারী আশিস কুমার রায় অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং খুব পরোপকারী মানুষ এবং খুব ধর্মপ্রাণ। বিশেষ করিয়া রামকৃষ্ণ মিশনের প্রতি নিবেদিত প্রাণ। রামকৃষ্ণ মিশনের সেবা কার্যে তিনি সবসময় নিয়োজিত। তিনি সবসময় রামকৃষ্ণ মিশনের সেবা কাজে নিয়োজিত এবং মিশনের প্রতি তার মানে নিবেদিত প্রাণ বলতে যা বোঝায়, তিনি সবসময় মিশন এবং চলাফেরার মধ্যে সবসময় রামকৃষ্ণ 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 সবসময় বলতে থাকতেন, জপতে থাকতেন। এই যে উনি গিয়ে তারপরে ব্যবসায়ী জগতে উনি একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সারদামণি শিলচর শহরে একটি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান বস্ত্র বিপণী এবং ওদের প্রাচীনকাল থেকে উনি পিতা শিশির কুমার শ্রীশচন্দ্র রায়ের আমল থেকে তাদের ব্যবসা, এই ব্যবসা আজকে শহরে প্রতিষ্ঠিত ব্যবসা এবং তিনি বহুদিন যাবৎ দিয়েছিলেন। রাত্রে 8:05 থেকে 9:05 পর্যন্ত আমার সঙ্গে ফোনে কথাবার্তা হয়েছে। আমার সবটা চিন্তায় সব তোমরা ভালো ভালো থাকবো, চলছে না, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না ঠিক না। এরপরে আমি বললাম না থেকে এটা কিছু হইতো না, হয়তো আমি বললাম তুমি বাহার কোন সময় যাবে, হয়তো একটু বন্ধ করে নিয়ে বন্ধ করে নিয়ে যাও। তারপরে 9:05 থেকে ফোন রাখছো, তারপরে আমি আর পরে কইতাম পারি না কিছু ঠিক না। কারণ এক ছেলে এক মেয়ে বিয়ে দিয়ে যাচ্ছেন, এক ছেলে আছে দোকানে থাকে। সারদামণির মালিক। ওনার নাম কি? ওনার নাম আশিস কুমার রায়। আশিস কুমার। বয়স কত হবে? বয়স 62। বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের গৌরবের 11 বছর পূর্তি উপলক্ষে উদারবন্ধ মণ্ডল আয়োজিত সংকল্প সভা। বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের গৌরবের 11 বছর পূর্তি উপলক্ষে উদারবন্ধ মণ্ডল আয়োজিত সংকল্প সভা অনুষ্ঠিত হয়। এদিন বেলা 11টায় উদারবন্ধ ব্লক অডিটোরিয়ামে দলীয় সমর্থনকারীদের নিয়ে সংকল্প সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করেন অতিথিরা। সভার মুখ্য বক্তা ছিলেন মঞ্জুল দেব। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উদারবন্ধের বিধায়ক মিহিরকান্তি সোম, কাশীপুর মণ্ডল প্রহরী নবারুণ চক্রবর্তী, উদারবন্ধ মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, শিক্ষাবিদ সোমনাথ দেব, অংশুমান দত্ত। আপনার স্ত্রী, আপনার দুটো বাচ্চা, আপনার মা বাবা, স্বজনের পরিবার। আপনার স্ত্রী এবং স্বামীর কর্তব্য প্রথম সংকল্প হবে পিতামাতার সেবা করা, বাচ্চাদেরকে ভালো এডুকেশন দেওয়া, বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়ানো, বাচ্চাদেরকে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া বা ভালো ব্যবসার ব্যবস্থা করে দেওয়া। তার জন্য আপনাকে সংকল্প নিতে হবে। আমরা প্রত্যেকে সংকল্প নিই, আর যারা সংকল্প নেন না তারা সফলতাও পাবেন। ঠিক 47 ইংরেজিতে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই সময়ে যে সরকার ভারতবর্ষে শাসন ছিল তারা কোনো সংকল্প নেই। তার জন্য
2014 পর্যন্ত ভারতবর্ষের উন্নয়ন হয়নি। ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা জানি অটল বিহারী বাজপেয়ীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু সেই সময় অনেক কয়টা প্রায় 24টা দলকে সম্মিলিত করে একটি সরকার গঠন করেছিলেন এবং তখন থেকে সংকল্প যাত্রা শুরু হয়। তার আগে সংকল্প যাত্রা ছিল না। নাইলে কাশ্মীরের অর্ধেক অংশ আজকেও পাক অধিকৃত কাশ্মীর হয়ে আছে। 62 ইংরাজি চায়না যুদ্ধতে প্রায় আসাম নিয়ে গেছিল চায়না। নেহরুজি বলেছিলেন আসামবাসীর জন্য আমার দুঃখ হচ্ছে। যাই আমাদের সৌভাগ্য, পরবর্তীতে চায়না এই জায়গা অরুণাচল প্রদেশ ছেড়ে চলে গেছে, তাই আজকে এই অংশটা ভারতবর্ষের অন্তরে আছে। কারণ সংকল্প ছিল না, সিদ্ধান্ত সঠিক ছিল না। আমি বহুদিন বলেছি বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া ইন্দিরা গান্ধীর এক বিরাট ভুল। কোন অবস্থায় বাংলাদেশকে স্বাধীন করা উচিত হয়নি, এটা একটা ডিপ্লোম্যাটিক ভুল। যার জন্য আজকে বাংলাদেশ আমাদের থেকে চোখ রাঙাচ্ছে। আমি কেন স্বাধীন করে দেবো ওদেরকে? 91,000 সিপাহীকে বন্দী বানানো, এটা একটা সিদ্ধান্তের ভুল। আমি কেন 91,000 সৈনিককে বন্দী বানাবো? কিন্তু পরবর্তীতে আমাদের সরকার, মোদীজির সরকার যখন আসলো, তখনই ভারতবর্ষের প্রথম রাজনৈতিক পরিবর্তন ঘটল। তার আগ পর্যন্ত কংগ্রেসের সরকার ছিল বা সম্মিলিত সরকার ছিল। সবাই মিলে কোনো রকম টানা হেঁচড়া করে একটা সরকার গঠন করেছিল, তার জন্য সংকল্প নিতে পারেনি। আর মোদীজির সরকারে আসার পরেই মোদীজি বলেছেন আমার দেশ শান্তির বাণী বিচার। আমরা শান্তি চাই, সমস্ত বিশ্বে আমরা শান্তি চাই। আমরা সনাতনী দেশ, কৃষ্ণ আমাদের ভগবান, রাম আমাদের ভগবান। শান্তি চাই বলে রামের স্ত্রীকে হরণ করার পর কি রাম যুদ্ধ করেননি আমাদের সাথে? আমরা 2014 দিল্লিতে মোদীজির নেতৃত্বে যে আমরা সরকার গড়েছি, আর আজকে সেই 11 বছর পূর্তি উপলক্ষে এই দেশের কি অবস্থা ছিল, আজকে সেই ভারতবর্ষ কথা এসে দাঁড়িয়েছে, তা আমরা সবাই উপলব্ধি করতে পারছি। প্রত্যেকের অন্তরে ভারতীয় জনতা পার্টি যেভাবে নিষ্ঠার সঙ্গে দেশ গড়ার জন্য যে সংকল্প নিয়েছিল, তা আমরা উপলব্ধ করতে পারছি। প্রত্যেকের বক্তব্য সেটা এসছে। আর আমার দৃঢ় বিশ্বাস, নবারুণ চক্রবর্তী খুব সুন্দরভাবে বলেছেন, আর যেগুলো প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি সরকার দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা যে সরকার পালন করেছি। আর প্রতিটা প্রতিশ্রুতি দেশ হিতের জন্য কাজ করেছে, রাষ্ট্রীয় চিন্তাধারা নিয়ে কাজ করা হয়েছে। গরিবী দূরীকরণের জন্য যে দলের সৃষ্টি হয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে সংকল্প, এই ভারতবর্ষকে একটা প্রগতিশালী রাষ্ট্র গড়বে, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ চলছে। আর আমার দৃঢ় বিশ্বাস, গরিবী দূরীকরণের যে সবচেয়ে প্রথম পদক্ষেপ, প্রত্যেকের জন্য রুটি, প্রত্যেকের জন্য শিক্ষা, প্রত্যেকের জন্য বাসস্থান, সেই সংকল্প নিয়ে স্বাস্থ্য সেবা থেকে ধরে প্রত্যেকটা গ্রামগঞ্জ, শহরতলিতে সমগ্র ভারতবর্ষে সেটা বিকাশ ঘটেছে। বন্ধুগণ, আপনারা জানেন 2014 আগে ভারতবর্ষের কথায় অবস্থিত ছিল। অর্থনৈতিক অবস্থা নিয়ে আমার অংশুমানদা বলেছেন ভারতবর্ষের আজকের কোন স্থানে এসছে। এখানে আমাদের স্যার বলেছেন যে শিলচর 19 নম্বর ওয়ার্ড গোবিন্দপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত।
শিলচর 19 নম্বর ওয়ার্ড গোবিন্দপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। erclens.com এর ব্যবস্থাপনায় ও মা কালী মন্দিরের সহযোগিতায় এদিন এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়। শিবিরে 100 জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। সহযোগিতায় ছিলেন বিভাস দাস, অসিত দাস, জয়দেব দাস সহ অন্যান্যরা। পেশেন্ট বাড়িছে যারা সানিপুরা আছে, এই পেশেন্টগুলো আমরা কিছু হসপিটাল পাঠাইছি, যেগুলো আছে বাকি এগুলো পরবর্তীতে যাইব। আমাদের এখানে যে অর্গানাইজার আছে তারা নিয়ে যাইব, হসপিটালের স্টাফ তারা অ্যারেঞ্জ করব। বাকি এখানে অপারেশন যারা না পারে, যারা আর্থিকভাবে কমজোরি, তারা লিগে ফ্রিতে অপারেশন করা হইব। তারা ফ্রি অপারেশন, আওয়া যাওয়া, গাড়ি ভাড়া, ওষুধ সব কিছু ফ্রি, কোনো অসুবিধা নাই। আর চশমা এখানে দেওয়া হইব, যারা নিতে চায় তারা বাজার থেকে কম দামে, অর্ধেকের থেকে কম দামে তারা এখান থেকে নিতে পারবো। আর বাকি এখানে যারা আছে তারা সহযোগিতায় আমরা আজকে ভালোভাবে ক্যাম্প করছি। তারা সকাল থেকে রাত্র মানে বিকাল পর্যন্ত এখন পর্যন্ত আসে। হ্যাঁ, তারা সহযোগিতায় মেইন ক্যাম্পটা ভালো হয়েছে এখন পর্যন্ত, ঠিক আছে। তো তারারে মেনলি ধন্যবাদ জানাতে লাগে, এটাই কথা, ঠিক আছে। আসলে দুইটা কথা। নমস্কার, আজ আমাদের নবগঠিত 19 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুরে erclens.com এর ব্যবস্থাপনায় ও আমাদের মা কালী মন্দিরের সহযোগিতা আজকে বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে। চিকিৎসা শিবিরটি অনেক সুন্দর ও সফল হয়েছে। আজকে প্রায় 9 জন বা 10 জন রোগীকে বিনামূল্যে erclens-এর পক্ষ থেকে ওদেরকে অপারেশন করা হবে এবং এখানে ট্রিটমেন্ট করা হয়েছে, ওদেরকে মেডিসিন দেওয়া হয়েছে, চশমা দিয়েছে। তো আমি ওদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আর আমি ওদের সঙ্গে কথা বলেছি, আমি অনুরোধ রেখেছি যে আমাদের ওয়ার্ডের আর বিভিন্ন এলাকাতে যে এলাকাগুলোতে খুব প্রয়োজন রয়েছে চক্ষু পরীক্ষার, আমরা ওদের মাধ্যমে আগামী দিনে আরও 3-4টি শিবির করব। আমি অশেষ ধন্যবাদ জানাই ওদেরকে যে এত সুন্দরভাবে ব্যবস্থা করছে এবং গরিব মানুষের জন্য একটা মানে অনেক বড় উপকার আমি মনে করি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্য সরকারের স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত। চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিকদের নিযুক্তিপত্র প্রদান। মঙ্গলবার মাঝরাতে ভাঙ্গারপাড় হারাং নদী সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন গোটা অঞ্চল। বিকল্প ব্যবস্থার উদ্যোগ প্রশাসনের। পুলিশি প্রহরায় চলছে নৌকায় পারাপার। রামকৃষ্ণনগরের বরগড় গ্রামের কংগ্রেস নেতার পুকুর থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ। চাঞ্চল্য। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।